মুসল্লিরা চলে যাওয়ায় ফাঁকা তুরাক্তের দুপক্ষে কমেনি উত্তেজনা। আজ রাজধানীতে আলাদা কর্মসূচি। প্রধান উপদেষ্টার ভাষণে নির্বাচন সংক্রান্ত বক্তব্য হতাশাজনক। মির্জা ফখরুলের মন্তব্য, বললেন ডক্টর ইউনূস ও তার প্রেস সচিবের বক্তব্য পরস্পর বিরোধী। আগুনে পুড়ে নয়, শেখ হাসিনার নির্দেশেই ছাত্র জনতার আন্দোলনে ইন্টারনেট বন্ধ করা হয়েছিল। ট্রাইব্যুনালে জানালেন পলক। গুম খুনের তদন্ত সমর্থন করে যুক্তরাষ্ট্র। বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা নাজুক, জানিয়েছে আইএমএফ। মিশন অন্তর্বর্তীকালীন সরকার সামলাতে না পারলে নির্বাচিত সরকারের পক্ষে আরও কঠিন হবে। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। টঙ্গীর ইস্তেমার ময়দানে জুবায়েরপন্থী ও সাদপন্থীদের সংঘর্ষে 4 মুসল্লি নিহতের ঘটনায় সরকারের সাথে বৈঠকের পর মাঠ ছেড়েছে মাওলানা সাদ অনুসারীরা। মাঠ ছাড়লেও দুপক্ষের উত্তেজনা কমেনি। আজ বিকেলে উত্তরায় বিক্ষোভ করবে জুবায়েরপন্থীরা, আর কিছুক্ষণ পর সংবাদ সম্মেলন করবে সাদপন্থীরা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে ইস্তেমার ময়দান। এদিকে তাবলিগ জামাতের দুপক্ষের সংঘর্ষ ও উত্তেজনার পরিপ্রেক্ষিতে টঙ্গী বিশ্ব ইস্তেমা ময়দানে জমায়েত নিষিদ্ধ করে গণবিজ্ঞপ্তি জারি করেছে পুলিশ। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ নাজমুল করিম খান স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে বলা হয়, 18 ডিসেম্বর হতে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বিশ্ব ইস্তেমা ময়দান সহ আশপাশে 3 কিলোমিটারের মধ্যে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ। ময়দান সহ আশপাশে 2 বা ততোধিক ব্যক্তি একসাথে ঘোরাফেরা, জমায়েত এবং কোনো মিছিল সমাবেশ করতে পারবে না। এছাড়া কোনো প্রকার অস্ত্রশস্ত্র, ছুরি, লাঠি, বিস্ফোরক দ্রব্যাদি বহন ও উচ্চস্বরে বাদ্যযন্ত্র বাজানো নিষিদ্ধ করা হয়েছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা দেয়া বক্তব্য অস্পষ্ট এবং হতাশাজনক, বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান উপদেষ্টা ও তার প্রেস সচিবের পরস্পর বিরোধী বক্তব্য আরও বিভ্রান্তি সৃষ্টি করেছে বলেও মন্তব্য করেন তিনি। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। 16 ডিসেম্বর প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। সে বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার সকালে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব বলেন, প্রধান উপদেষ্টার ভাষণে নির্বাচন সংক্রান্ত বক্তব্য অস্পষ্ট। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাষণে নির্বাচন সংক্রান্ত বক্তব্য একেবারেই অস্পষ্ট। তার বক্তব্যে নির্বাচনের একটি সম্ভাব্য সময়ের কথা বলা হলেও নির্বাচনের কোনো রোড ম্যাপ নির্দিষ্ট সম্পর্কে কোনো সুনির্দিষ্ট বক্তব্য রাখা হয়নি। ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচনের সম্ভাব্য সময়সীমা 2025 সালের শেষ অথবা 2026 সালের প্রথম অংশ অনুষ্ঠানের কথা বলেন, যা একেবারেই অস্পষ্ট এবং নির্দিষ্ট সময়ের কোনো উল্লেখ নেই। অথচ তার প্রেস সচিব বলেন 2026 সালের জুন মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে, যা পরস্পর বিরোধী। সভা মনে করে এই ধরনের পরস্পর বিরোধী বক্তব্য আরও বিভ্রান্তি সৃষ্টি করবে। বুধবার রাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে দলের স্থায়ী কমিটির যে বৈঠক হয়েছে তার সিদ্ধান্ত জানাতে বিএনপি মহাসচিব এই সংবাদ সম্মেলন ডাকেন। সংবিধান সংশোধন নিয়ে এ সময় কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল হলো এই কথাটা এখনো পুরোপুরি বলা যাবে না, যেহেতু সংবিধানের ৫ম সংশোধনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করা হয়েছিল, সেটাকে অবৈধ ঘোষণা করা হয়েছে। কিন্তু ইতিপূর্বে অ্যাপিলেট ডিভিশনে জাস্টিস, আমরা বলি ইনজাস্টিস খায়রুল হক, যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে উড়িয়ে দিলেন, সেটা রিভিউতে ফাইনাল জনগণের পক্ষে আসলে তখন এক্স্যাক্টলি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল হবে। শারীরিক অসুস্থতার কারণে মুক্তিযোদ্ধা সমাবেশে বেগম খালেদা জিয়া অংশ নিতে পারছেন না, ফলে 21 ডিসেম্বরের কর্মসূচি স্থগিত করা হয়েছে বলেও জানান বিএনপি মহাসচিব। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। আগুনে পুড়ে নয়,
শেখ হাসিনার নির্দেশে জুলাই আগস্টের ছাত্র জনতার আন্দোলনে ইন্টারনেট বন্ধ করা হয়েছিল। ট্রাইব্যুনালের জিজ্ঞাসাবাদে এমন স্বীকারোক্তি দিয়েছেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, জানিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। এদিকে গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, এনটিএমসির সাবেক মহাপরিচালক বরখাস্ত মেজর জেনারেল জিয়াউল আহসান সহ ৮ কর্মকর্তার বিরুদ্ধে 2 মাসের মধ্যে তদন্ত শেষ করতে নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। আগামী 20 ফেব্রুয়ারি তদন্তের অগ্রগতি প্রতিবেদন ট্রাইব্যুনালে দাখিল করতে বলা হয়েছে। রিপোর্ট করছেন SM ফয়েজ। জুলাই আগস্ট গণহত্যা মামলায় দ্বিতীয় দফা ট্রাইব্যুনালে হাজির করা হয় সাবেক পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, এমটিএমসির সাবেক মহাপরিচালক, বরখাস্তকৃত সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসান সহ 8 আসামিকে। কড়া নিরাপত্তায় বৃহস্পতিবার সকাল 10:30টার দিকে তাদের হাজির করা হয়। আদালতে জুলাই আগস্ট গণহত্যার প্রধান সেনাপতি সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শাহিদুল ইসলাম ও পুলিশ সুপার আব্দুল্লাহ আল কাফিকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত। এই জিজ্ঞাসাবাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে তাদের কাছে সংরক্ষিত যে সমস্ত তথ্যাদি আছে এবং তাদের ব্যাপারে আমরা তদন্ত সংস্থা যে সমস্ত তথ্যাদি পেয়েছে সেগুলো যাচাই করা, সেগুলোর ব্যাপারে তাদের বক্তব্য গ্রহণ, তাদের মোবাইল ফোনগুলো চেক করা, মোবাইল ফোনের মধ্যে সেগুলো ফরেন্সিক করা, সেগুলোর জন্য সেগুলোকে চাওয়া। এই বিষয়গুলোর মাধ্যমে আমরা তদন্তে প্রাপ্ত তথ্যাদি ক্রস চেক করা এবং তাদের বক্তব্যটা জানা, এগুলো আমাদের জন্য জরুরি। সেই কারণে আমরা তাদের জিজ্ঞাসাবাদ করব। চিফ প্রসিকিউটর জানান, ট্রাইব্যুনালের নির্দেশে গত 18 ডিসেম্বর সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে জুলাই আন্দোলনের সময় শেখ হাসিনার নির্দেশে গোটা দেশের ইন্টারনেট বন্ধ করা হয় বলে জানান তিনি। ইন্টারনেট বন্ধের মাধ্যমে জুলাই আগস্টের সংগঠিত গণহত্যাকে গোটা দুনিয়ার কাছ থেকে আড়াল করার যে কথা আড়াল যে করা হয়েছে এবং এটার ব্যাপারে যে মিথ্যা অজুহাত দেয়া হয়েছে যে ইন্টারনেট কেবল লাইন পুড়ে গিয়েছিল, এটা হয়েছিল, সেটা হয়েছিল, সর্বৈবভাবে মিথ্যা। সম্পূর্ণ প্রধান যে নিউক্লিয়াস শেখ হাসিনা তার নির্দেশে, তার পরবর্তী কমান্ডার জুনায়েদ আহমেদ পলকের পরবর্তী নির্দেশে এই ইন্টারনেট প্রোভাইডার যারা আছে, বিটিসিএল আছে এবং বাংলাদেশ সাবমেরিন কেবলস পিএলসি, এরাও চিঠি দিয়ে জানিয়েছে যে তারা কার কার নির্দেশে এটা বন্ধ করেছে। এ সময় বরখাস্তকৃত সেনা কর্মকর্তাকে কসাইয়ের সঙ্গে তুলনা করেন চিফ প্রসিকিউটর। এই ট্রাইব্যুনালকে বিতর্কিত করার জন্য এবং নানান প্রস্তর উদ্রেক করে আসামিরা বাঁচার চেষ্টা করবে, এটা আমরা জানি। এইখানে এসে তারা একটা আবেদন করে বসে আছে জিয়াউল হাসান, যার বিরুদ্ধে অজস্র গুম খুনের অভিযোগ আছে এবং তাকে আমি বাংলাদেশের কসাই হিসাবে চিহ্নিত করেছি আমরা প্রাপ্ত তথ্যের ভিত্তিতে, যে এককভাবে তিনি যখন র্যাবে ছিলেন তার নিষ্ঠুরতা এটা কিংবদন্তি তুল্য। জ্যান্ত মানুষের ঠোঁট অ্যানেস্থেসিয়া দেয়া ছাড়া সেলাই করা, মানুষকে ইটের বস্তা বেঁধে জ্যান্ত অবস্থায় বুড়িগঙ্গায় ডুবিয়ে দেয়, এগুলো কাজ উনি করেছেন। আগামী 20 ফেব্রুয়ারি তদন্তের অগ্রগতি প্রতিবেদন ট্রাইব্যুনালে দাখিল করতে বলা হয়েছে। SM ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। গুমের ঘটনায় জড়িত থাকার অভিযোগে 20 জন সাবেক ও বর্তমান কর্মকর্তার দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেওয়ার ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ। এজন্য ওই কর্মকর্তাদের পাসপোর্ট স্থগিত করতে ইমিগ্রেশন, পাসপোর্ট অধিদপ্তর এবং পুলিশের বিশেষ শাখাকে নির্দেশনা দেওয়া হয়েছে। সুরক্ষা সেবা বিভাগের উপসচিব মোহাম্মদ কামরুজ্জামান ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক এবং এসবির অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শককে গত রবিবার এই সংক্রান্ত একটি চিঠি দেন। সেখানে বলা হয়, গুম সংক্রান্ত তদন্ত কমিশনের দেয়া চিঠির সূত্র ধরে এই নির্দেশনা দেওয়া হয়েছে। চিঠিতে বলা হয়, গুম সংক্রান্ত কমিশন অফ ইনকোয়ারির অনুরোধ অনুযায়ী দ্বিতীয় পর্যায়ে আরও 20 জন সরকারি কর্মকর্তার গুম সংক্রান্ত ঘটনায় সংশ্লিষ্ট থাকার অভিযোগ পাওয়া গেছে। অবসরপ্রাপ্ত অতিরিক্ত আইজিপি ও র্যাবের সাবেক মহাপরিচালক মুখলেসুর রহমান, সাবেক আইজিপি ও র্যাবের সাবেক ডিজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও বেনজির আহমেদ, সংস্থাটির সাবেক অতিরিক্ত মহাপরিচালক জিয়াউল আহসান, সাবেক এসবি প্রধান মনিরুল ইসলাম ও সাবেক ডিআইজি মোহাম্মদ আসাদুজ্জামান, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাবেক অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদের মতো কর্মকর্তারা আছেন তালিকায়।
বাংলাদেশে নির্বাচন আয়োজনের প্রস্তুতির ঘোষণা আর গুম খুনের তদন্তে অন্তর্বর্তী সরকারের পদক্ষেপকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। এছাড়া শেখ হাসিনার বক্তব্যে নিষেধাজ্ঞার প্রশ্ন সচেতনে এড়িয়ে গেছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র। নিয়মিত ব্রিফিংয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের উপপ্রধান মুখপাত্র বেদান্ত প্যাটেল জানান, বাংলাদেশে নির্বাচন আয়োজনের প্রস্তুতির ঘোষণাকে স্বাগত জানায় যুক্তরাষ্ট্র। এতে জনগণ নেতৃত্ব বেছে নেওয়ার সুযোগ পাবে। নির্বাচনের সময় নির্ধারণ অব্যাহত পর্যবেক্ষণে থাকবে উল্লেখ করে বেদান্ত আরও জানান, পুরো প্রক্রিয়া জুড়ে আইনের শাসন আর গণতান্ত্রিক মূলনীতির বাস্তবায়নকে উৎসাহিত করবে যুক্তরাষ্ট্র। অপর এক সংবাদ সম্মেলনে মুখপাত্র ম্যাথিউ মিলারকে এক প্রশ্নকর্তা জানিয়েছেন, শুনানি বা জামিন ছাড়া বাংলাদেশে 2 মাসের বেশি সময় কারাবন্দী আছেন 30 জনের বেশি সাংবাদিক। এ বিষয়ে অনেক মানবাধিকার সংগঠন ডক্টর ইউনুসকে চিঠি দিয়েছেন। যুক্তরাষ্ট্রের অবস্থান জানতে চাইলে মিলার বলেন, গণমাধ্যমের স্বাধীনতা সমুন্নত রাখা ও সম্মান জানানোয় বিশ্বাসী যুক্তরাষ্ট্র। এক্ষেত্রে আইনের শাসন ও সংবাদ মাধ্যমের স্বাধীনতার সাথে সঙ্গতি রাখা উচিত, যা আগে সরকারকেও স্পষ্ট করা হয়েছে। বাংলাদেশের মানচিত্র নিয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলমের আলোচিত ফেসবুক পোস্ট আর শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞার বিষয়ে জানতে চাওয়া হলে এড়িয়ে গেছেন মিলার। আইএমএফ-এর বাংলাদেশ মিশন প্রধান ক্রিস পাপা জর্জিও জানিয়েছেন, বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতির অবস্থা নাজুক। অন্তর্বর্তী সরকার সামলাতে না পারলে নির্বাচিত সরকারের জন্য পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হবে। সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে আইএমএফ-এর বাংলাদেশ মিশন প্রধান ক্রিস পাপা জর্জিও জানিয়েছেন, ফেব্রুয়ারি শেষে আইএমএফ-এর কিস্তির $65 কোটি পাবে বাংলাদেশ, আর নতুন ঋণের জন্য $75 কোটি একটি প্রস্তাবনা আইএমএফ-এর বৈঠকে তোলা হবে। বর্তমানে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা কিছুটা নিম্নমুখী। এতে উন্নত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেন পাপা জর্জিও। গণতন্ত্র মঞ্চ মনে করে, নির্বাচন ও সংস্কার একে অন্যের পরিপূরক। কাজের গতি বাড়ালে আগামী বছরের মধ্যে নির্বাচন সম্ভব। সকালে এক সংবাদ সম্মেলনে গণতন্ত্র মঞ্চের নেতারা বলেন, অন্তর্বর্তী সরকারের 4 মাস পার হলেও এখনও নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে আসেনি। সবাই সমর্থন দেওয়ার পরও কেন সিন্ডিকেটের দৌরাত্ম্য কমানো যাচ্ছে না, সেই প্রশ্নও রাখেন তারা। মঞ্চের নেতারা বলেন, বিভিন্ন সংস্কার কমিশনের রিপোর্টের আগেই কমিশনগুলোতে নিয়োগ হয়ে যাচ্ছে। পঞ্চদশ সংশোধনী নিয়ে উচ্চ আদালতের রায় নিজেদের সন্তুষ্টির কথা জানিয়ে মঞ্চের নেতারা বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রতিস্থাপন করতে চাইলে বেশ কিছু কার্যক্রম করে আগাতে হবে। রাজনৈতিক দল এবং অংশীজনদের সাথে আলাপ আলোচনা করেই তত্ত্বাবধায়ক সরকার নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। তাহলে এই সরকার একটা অনির্বাচিত সরকার, যার কোনো পপুলার কোনো ইলেক্টেড ম্যান্ডেট নেই, তাহলে সে কি 5 বছর ধরে ক্ষমতায় থাকবে? তাহলে এটা নিশ্চয়ই কোনো যুক্তিযুক্ত কোনো ভাষ্য নয়। সুতরাং আমরা এগুলোকে সামগ্রিকভাবে বিবেচনার মধ্যে রেখে পরিবর্তন চাই, সংস্কার চাই, আবার বিশ্বাসযোগ্য আমার নির্বাচন চাই। সুতরাং আমরা আশা করি অন্তর্বর্তী সরকার সবাইকে আস্থায় নিয়ে আলাপ আলোচনা করে বোঝাপড়া তৈরি করে একটা গণতান্ত্রিক অভিযাত্রার দিকে বাংলাদেশ যাত্রা করতে পারবে। আমাদের আবেদন কারোর প্রতি বিদ্বেষ থেকেও নয়, কারোর প্রতি প্রতিদ্বন্দ্বিতার মানসিকতা থেকেও নয়। শেষ পর্যন্ত নির্বাচন হবে, কী পরিস্থিতি দাঁড়াবে সেটা তো পরে, কিন্তু এখন আমাদের কতগুলো নীতিতে নিশ্চয়ই একমত হতে হবে। রাজধানীর পরিবহন ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে 25 ফেব্রুয়ারি থেকে গ্রিন ক্লাস্টার চালু হচ্ছে, জানিয়েছেন সড়ক পরিবহন বিষয়ক উপদেষ্টা ফাউজুল কবির খান। রাজধানীতে এক সভা শেষে তিনি এসব কথা জানান। উপদেষ্টা বলেন, 1 মাসের মধ্যে পরিবহন ব্যবস্থাপনায় শৃঙ্খলা না আনতে পারলে বিআরটি এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। উপদেষ্টা জানান, বৈঠকে বিআরটি এর কার্যক্রমে গতি নিশ্চিত করা, ট্রাফিক ব্যবস্থাপনা মান বৃদ্ধি এবং পরিবহন চলাচলে শৃঙ্খলা আনার বিষয়ে বেশ কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নে পরিবহন মালিকদের সহায়তা থাকবে বলে জানায় মালিকপক্ষ। এছাড়া পুলিশ বিভাগ সড়কে শৃঙ্খলা নিশ্চিত সহায়তা করবে বলেও জানান আইজিপি। বৈঠকে রাজধানীর বায়ু দূষণ কমানো নিয়ে আলোচনা হয়েছে জানিয়ে পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, আশুলিয়াকে নো ব্রিক জোন ঘোষণার বিষয়টি চিন্তা করা হচ্ছে। গ্রিন ক্লাস্টার চালু করা হবে পরীক্ষামূলকভাবে, এবং এইটার সাফল্যের ভিত্তিতে গ্রিন ক্লাস্টারের মানে হচ্ছে যে ওখানে আর ব্যক্তিগত গাড়ি, ইন্ডিভিজুয়াল গাড়ি হিসেবে চলবে না, এগুলো কোম্পানি হিসেবে চলবে, যাতে তাদের মধ্যে একটা অশুভ প্রতিযোগিতা যাতে না হয়। কক্সবাজারের পেকুয়ায় ডাম্প ট্রাক চাপায় সিএনজি চালিত অটোরিকশার 5 যাত্রী নিহত হয়েছেন।
পেকুয়ার ধনিয়াকাটা এলাকায় সকাল 7টার দিকে দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, পেকুয়া এবিসি আঞ্চলিক মহাসড়কের ধনিয়াকাটা এলাকায় ডাম্প ট্রাকটি বিপরীত দিক থেকে আসা সিএনজি অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই 4 যাত্রী নিহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে আরও একজন মারা যান। নিহতদের মধ্যে 4 জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন অটোরিকশা চালক মনিরুল মান্নান, চট্টগ্রামের হাটহাজারী এলাকার ফিরোজ ও তার স্ত্রী শারমিন এবং তাদের শিশু সন্তান। দুর্ঘটনার পর ডাম্প ট্রাকটি পুলিশ হেফাজতে নিলেও চালক ও সহকারী পালিয়ে গেছে। এদিকে খাগড়াছড়িতে বাস উল্টে অন্তত 20 পর্যটক আহত হয়েছে। আলুটিলার পর্যটন কেন্দ্রে বৃহস্পতিবার সকালে এই দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে 3 জনের অবস্থা গুরুতর। আন্তর্জাতিক প্রসঙ্গ, সিরিয়ায় দখলদারিত্ব মজবুত করে গাজা আর লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েল। নতুন করে হামলা হয়েছে নিপীড়িত ফিলিস্তিনিদের পক্ষ নেয়া ইয়েমেনের নৌবন্দর, তেলক্ষেত্র আর বিদ্যুৎ কেন্দ্রে। টানা 13 মাসের 45,000-এর বেশি মানুষকে হত্যার ধারাবাহিকতায় বুধবারও গাজার হাসপাতাল, শরণার্থী শিবির সহ বেসামরিক অবস্থানে ব্যাপক হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। এতে উত্তর গাজায় আল আহলি আরব হাসপাতালের চিকিৎসক আর শিশু সহ অন্তত 16 জনকে হত্যা করা হয়। একই দিন হামলা হয়েছে লেবাননও। চরমপন্থী একদল ইহুদি লেবাননের দক্ষিণাঞ্চলে অনুপ্রবেশ করলে বাধার মুখে সরে যেতে বাধ্য হয়। এদিকে ইসরায়েলের সেনা সদর জানিয়েছে, হুতি যোদ্ধাদের সামরিক অবস্থান, ইয়েমেনের পশ্চিম সমুদ্র উপকূলীয় অঞ্চল সহ আরও ভেতরে বেশ কয়েকটি অবস্থানে বিমান হামলা হয়েছে। ইয়েমেনের রাজধানী সানা আর হুদেইদা বন্দরে হামলার খবর স্বীকার করেছে হুতি মুখপাত্র। এই হামলার আগের রাতে ইসরায়েলের রাজধানী তেল আবিব সহ একাধিক অবস্থানে রকেট হামলা চালিয়েছে হুতি। সংবাদ শেষ করব ক্রাউন 7 শিরোনামগুলো আরেকবার জানিয়ে। মুসলিরা চলে যাওয়ায় ফাঁকা তুরাক্তির দুপক্ষে কমেনি উত্তেজনা, আজ রাজধানীতে আলাদা কর্মসূচি। প্রধান উপদেষ্টার ভাষণে নির্বাচন সংক্রান্ত বক্তব্য হতাশাজনক, মির্জা ফখরুলের মন্তব্য। বললেন, ডক্টর ইউনূস ও তার প্রেস সচিবের বক্তব্য পরস্পর বিরোধী। আগুনে পুড়ে নয়, শেখ হাসিনার নির্দেশে ছাত্র জনতার আন্দোলনে ইন্টারনেট বন্ধ করা হয়েছিল। ট্রাইব্যুনালে জানালেন পলক, গুম খুনের তদন্ত সমর্থন করে যুক্তরাষ্ট্র। বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা নাজুক, জানিয়েছে আইএমএফ মিশন। অন্তর্বর্তীকালীন সরকার সামলাতে না পারলে নির্বাচিত সরকারের পক্ষে আরও কঠিন হবে। দর্শক, ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়, এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews-এ এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews-এ। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।